এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। সন্ধ্যে 7টা বাজলে আমরা প্রতিদিনই কোনো না কোনো সামাজিক অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক কলকারখানার রুগ্ন, রাজনৈতিকভাবে চাপানোতর কম হয়নি, কম হচ্ছে না। গঙ্গা দিয়ে, অজয় দিয়ে, দামোদর দিয়ে জল বয়ে গেছে অনেক। একদিকে বিওজিএল, এইচএফসিএল, হিন্দুস্তান কেবলস, মাঝখানে বৃহৎ এমএমসি, একের পর এক কলকারখানা এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়েছে। রাজনীতির তাগিদে কেউ না কেউ কখনো না কখনো খোলার বার্তা দিয়েছেন, আবির খেলা হয়েছে, নতুন করে বাঁচার রসদ জুগিয়েছেন মানুষজন, কিন্তু কাজের কাজ ফলস্বরূপ শূন্য। নতুন করে আরো একবার আশার আলো দেখতে শুরু করলেন এইচএফসিএল এর কর্মীরা, প্রাক্তন কর্মীরা, তার সঙ্গে সঙ্গে এলাকার যারা যুবক যুবতী। কেন না, এতদিন পর্যন্ত যারাই সাংসদ হয়েছেন বর্ধমান, দুর্গাপুর বা আসানসোল কেন্দ্রে, যে এলাকার মূল সমস্যা অর্থাৎ রুগ্ন কলকারখানা কিংবা নতুন কলকারখানা খোলা, এই নিয়ে কিন্তু লোকসভায় দাঁড়িয়ে কেউ কখনো স্লোগান তুলেছেন বা বলেছেন কিনা তা অন্তত ক্যালেন্ডারের পাতায় লেখা নেই। অবশেষে সম্প্রতি দুদিন আগে যিনি নতুন সাংসদ হয়েছেন কীর্তি আজাদ, তিনি আওয়াজ তুলেছেন লোকসভায় যে একদিকে হলদিয়া এবং তার পাশাপাশি দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজারকে পুনরুজ্জীবন করা হোক। কেনই বা করা হবে না? তার কারণ একদিকে অবশ্যই যেমন আছে অর্থনীতি, তার পাশাপাশি সামাজিক এবং তার পাশাপাশি কৃষি ক্ষেত্রে বিপুল একটা সম্ভাবনার আলো যার মাধ্যমে দেখা যেতে পারে। আজ এই নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন এইচএফসিএল এর দীর্ঘদিনের কর্মী, পরবর্তী সময়ের অবস্থা গতি প্রকৃতি কোন দিকে সে কথা তিনি নিজেই বলবেন। আমার সঙ্গে রয়েছেন এইচএফসিএল এর প্রাক্তন কর্মী দুর্গাপুরের শিবাশিস চ্যাটার্জি। শিবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের আমন্ত্রণে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। একই সঙ্গে স্বাগত জানাই আমাদের দর্শক বন্ধুদের। একদিকে এইচএফসিএল, অন্যদিকে বিওজিএল, তার পাশাপাশি বৃহৎ এমএমসি, বন স্ট্যান্ডার্ড, তার পাশাপাশি রয়েছে হিন্দুস্তান কেবলস। একের পর এক কলকারখানা বন্ধ। কি হবে? আদৌ কি কলকারখানাগুলো খুলবে? মানুষ কি নতুন করে বাঁচার রসদ কি জোগাতে পারবেন? কীর্তি আজাদের বক্তব্যে একটা নতুন করে আসার আলো তারা দেখতে পেয়েছেন। আমরা একটু পরে শুনবো তার বক্তব্য। তার আগে আমি একটু শুনে নিই যে আপনারা কি বক্তব্যটা শুনেছেন, কি ভাবছেন বক্তব্যটা শোনার পর? বক্তব্যটা শুনে আমাদের মনে হয়েছে যে এতদিন বাদে কেউ একটা পজিটিভ চিন্তাভাবনা করছেন, সত্যিকারের এই দুর্গাপুরের রুগ্ন কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে। এখন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু এটাতে আমরা একটা বিরাট আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচিত সাংসদ মাননীয় কীর্তি আজাদ রিসেন্টলি সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন তাতে আমরা অনেকটাই অনুপ্রাণিত হয়েছি। আমি আসবো। মাননীয় কীর্তি আজাদ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নতুন যিনি সাংসদ, তিনি কি কথা বলেছেন, যে কথা বলেছেন আমরা একটু শুনবো।
যে মাত্র দুদিন আগে মাননীয় সাংসদ কীর্তি আজাদ 0 আওয়ারে লোকসভায় দাঁড়িয়ে তিনি ঠিক কি বলেছেন আমরা একটু শুনে নিই। मेरे साथ सहमत होंगे। ये हमारे किसानों को लेकर है, उनके लिए खाद को लेकर है जिससे मूल्य सस्ता होगा, रोजगार का सृजन होगा, हम आत्मनिर्भर बनेंगे और विदेशी मुद्रा भी इसमें कमा सकते हैं। मेरा प्रश्न शुरू होता है मनसुख मंडाविया जी, जो पहले मिनिस्टर ऑफ फर्टिलाइजर एंड केमिकल्स थे। उन्होंने 2024 में कहा था कि हमारे यहाँ उर्वरक की उत्पादन 80% है और 2025 में हम उसे 100% से ज़्यादा करना चाहते हैं। मैं आपके माध्यम से ध्यान में लाना चाहता हूं कि पहले हमारा फर्टिलाइज़र कॉरपोरेशन लिमिटेड था, जिसका नाम बदलकर हिंदुस्तान फर्टिलाइज़र कॉरपोरेशन लिमिटेड ऑफ इंडिया किया गया। उसमें बरौनी, दुर्गापुर और हल्दिया जैसे 3 जगह थे। उसी में प्रयास किया सरकार ने और बरौनी में फर्टिलाइज़र प्लांट को शुरू किया गया। उसका बहुत फ़ायदा हुआ और उस फायदे को देखते हुए जो माननीय मंत्री जी ने पिछली बार कहा था, मेरी मांग ये रहेगी कि यदि दुर्गापुर में फर्टिलाइज़र कॉरपोरेशन ऑफ इंडिया, हिंदुस्तान फर्टिलाइज़र कॉरपोरेशन ऑफ इंडिया और हमारे हल्दिया में शुरू किया जाए तो न केवल हम अपने किसानों को, जो पूरब में केवल 5% फर्टिलाइज़र होता है, खाद होते हैं, वहाँ पर उनको मिल पाएगा, सस्ते दाम पर मिलेगा, और जो हम बाहर से इंपोर्ट कर रहे हैं जिस पर हमको अधिक दाम देना पड़ रहा है, हम एक्सपोर्ट कर पाएंगे और हमें विदेशी मुद्रा भी मिलेगी। तो मेरा ये मांग रहेगा और मुझे संभवतः पूरा भरोसा है कि यह सदन का मुझे समर्थन और साथ में मिलेगा। আপনারা শুনলেন যে সাংসদ কীর্তি আজাদ তিনি যে কথা বলেছেন 0 আওয়ারে, যে বারৌনির পাশাপাশি একদিকে হলদিয়া এবং অন্যদিকে দুর্গাপুরের যে HFCL যে কারখানা, সেই কারখানার পুনরুজ্জীবন করা হোক, মোটের ওপর তার এটাই মূল বক্তব্য। বছরখানেক আগে গত যে কেন্দ্রীয় মন্ত্রী তিনিও কিন্তু দুর্গাপুরে এসে দুর্গাপুরের যে কারখানা, সেই কারখানার পুনরুজ্জীবনের কথা তিনিও কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন। মানুষ তখনও দেখেছিল আশার বাণী। আপনারা জানেন যে MMC কারখানা খোলা হবে। গত একটা দশকে একাধিকবার ঘোষণা করা হয়েছে, হই হই হয়েছে, আদতে কি অবস্থা। আমরা কথা বলতে বলতে একটু ছবিও দেখব যে এই মুহূর্তে MMC, HFCL, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে যাওয়া একের পর এক কারখানা, যে কারখানাকে কেন্দ্র করে শুধুমাত্র আসানসোল, দুর্গাপুর নয়, একসময়ের অবিভক্ত বর্ধমান জেলা, পরবর্তী সময়ের 2 বর্ধমান, সমগ্র দক্ষিণবঙ্গ, এবং যার অর্থনীতির হ্রাস সারা দক্ষিণবঙ্গের সমাজনীতিতে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। হই হই করা চারিদিক, বাজার, হাট, দোকান, পাট, এক্ষুনি আপনারা যে ছবি দেখছিলেন HFCL এর, এরপরে তার পাশাপাশি বন্ধ হয়েছে MMC কারখানা, যে MMC কে কেন্দ্র করে সমগ্র দুর্গাপুরের মানুষের কাছে একটা বাঁচার একটা ভিন্ন রসদ ছিল। আজকে সেই MMC কারখানার কি জরাজীর্ণ অবস্থা আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে সারাদিন ভর মানুষের আনাগোনা, সেখানে আজকে শুকর চড়ে বেড়াচ্ছে। এটাই কি আমরা চেয়েছিলাম? এটাই কি একজন ভোট দেওয়া মানুষের কাছে, অর্থাৎ আপনার আমার কাছে, এটাই কি প্রত্যাশা সরকারের কাছে? রাজ্য হোক কিংবা কেন্দ্র, কে ক্ষমতায় আছেন, কোন ব্যক্তি ক্ষমতায় আছেন, কোন দল ক্ষমতায় আছেন, সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য, নাকি কারখানা চলবে, ধোঁয়া উঠবে, হই হই করবে, বাজারহাট, দোকানপাট, সামনেই শারদ উৎসব, প্রত্যেকটি দোকানে দোকানে ভিড় নামবে, মানুষজন বাচ্চা কাচ্চা নিয়ে বাজারহাট করবেন, দোকানপাট করবেন, নতুন জামা কাপড় কিনবেন, এটাই আমাদের কাছে ছিল ছবি। আমাদের কি ভবিতব্য? আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে সেবাসবাবু রয়েছেন। সেবাসবাবু, আমরা HFCL এর ছবিও দেখছি, তার পাশাপাশি আরও বন্ধ কলকারখানার ছবি দেখছি। আমি একটু সরাসরি, যেহেতু কীর্তি আজাদ তিনি বলেছেন এবং আপনিও শুরুতে বলেছেন যে আপনারা একটা আশার আলো দেখছেন, আমি একটু পুরোনো দিনে ফিরে যাই। অনুষ্ঠান শুরুর আগে আপনি নিজেও যখন বলছিলেন, আমার কোথাও যেন মনে হচ্ছিল যে আপনি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন। একটু শুনতে চাই যে যখন HFCL এর হই হই অবস্থা, আপনি নিজেও কর্মী ছিলেন, সেই সময়টাকে একটু আমি চাইবো দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি সেই সময়টার বলার আগে জয়েন করলেন, সেই সময়টা বলার আগে আমি একটু বলে রাখি
1964-এ 1964 সালে লাল বাহাদুর শাস্ত্রী HFCL এর তখন অবিভক্ত ফার্টিলাইজার ছিল, মানে HFCL, FCI সব মিলিতভাবে সমস্ত সার কারখানাগুলো ছিলেন। তিনটা শিলান্যাস করেছিলেন দুর্গাপুর ফার্টিলাইজারে। এইবার তারপরে অনেক জল গড়িয়ে গেছে। 68-এ কনস্ট্রাকশন শুরু হয় শিলান্যাসের পরে, তারপর 71 থেকে প্রোডাকশন শুরু হয়। কারখানা রমরমিয়ে চলতো। লক্ষ্য ছিল 3 রকম সার তৈরি করা, একটা হচ্ছে ফসফেট, পটাশ এবং ইউরিয়া, কিন্তু যাক বাকিগুলো হয়নি। 1000 টন ইউরিয়ার লক্ষ্যে প্রোডাকশন স্টার্ট হয়। এবং এই টাটকা সারের যে কী বাজার, আমি যখন 89-এ জয়েন করি তখনও দেখেছি যে একদম কারখানা থেকে GT রোড পেরিয়ে আমাদের সমস্ত ট্রাক মালের জন্য দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা এই টাটকা ইউরিয়া পাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও আমরা চোখের সামনে দেখলাম ধীরে ধীরে কারখানাটা রুগ্ন হয়ে গেল। হ্যাঁ, এটা আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছিল। তো নানা কারণে অত ডিটেলসে আমি যেতে চাইছি না। 89-এ আমি এখানে জয়েন করি। জয়েন করার পরও তখন প্রোডাকশন চলছিল এবং খুব ভালোভাবেই প্রোডাকশন চলছিল। 95 থেকে এর পজিশন ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। তারপর 2003-এ গিয়ে ফাইনালি যখন সংসদে, তখন অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন প্রধানমন্ত্রী, সংসদে যে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত রুগ্ন ফার্টিলাইজারগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এবং তারই ফলস্বরূপ 2003-এ পুরোপুরি বন্ধ নাকি 2002 থেকে মোটামুটি একটা কার্যকারিতা শুরু? 2002 থেকে একটা কার্যকারিতা চলছিল। 2003-এর তখন কি হয়েছিল, মানে একটা কেস করা হয়েছিল যে এই ফ্যাক্টরি আমরা বন্ধ করতে দেব না। তদানীন্তন যারা রেকগনাইজ বা স্বীকৃত ইউনিয়নগুলো কেস করেছিল যে ফ্যাক্টরি আমরা বন্ধ করতে দেব না। কিন্তু পরবর্তীকালে আমাদের যিনি উকিল ছিলেন, যেটুকু আমি জানি, ডক্টর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন উকিল হাইকোর্টের, উনি বলেছিলেন যে তোমরা কি চাও, VSS চাও না ফ্যাক্টরি পুনর্জীবন চাও। তখন যাই হোক, তাদের সঙ্গে কি কথা হয়েছিল আমি বলতে পারবো না, সেখানে আমি ছিলাম না। কিন্তু দেখা গেল যে উনি বলেছিলেন যে দুটো কেস একসঙ্গে হবে না, আইদার পুনরুজ্জীবন অথবা VSS। তো যাই হোক, দেখলাম আস্তে আস্তে VSSটাই চালু হলো। আমাদের ইচ্ছার বিরুদ্ধে VSS দিতে হলো। আমরা ডিউটিতে গেছি, তখন গিয়ে দেখছি যে আমাদের বলছে তোমাদের চাকরি নেই। তখন কি অবস্থা, তখন আমাদের সন্তান সন্ততি তখন স্কুলে ঢোকেনি, আমরাই লাস্ট ব্যাচ ছিলাম HFC, স্কুলে ঢোকেনি। তখন আমরা ডিউটি গেছি, ডিউটি থেকে বলছে যে কাল থেকে আর ডিউটি নেই, আজকেই ডিউটি নেই, ফিরে যান। ফিরে চলে এলাম, ডিউটি গিয়ে জানতে পারছি কাল থেকে আর ডিউটি নেই। যাই হোক, এরকম অবস্থা, দিশেহারা, আমরা কি করব খুঁজে পাচ্ছি না। বহু মানুষের তখন তো ঘরে ঘরে কান্না। পরের মাস থেকে রোজগার বন্ধ, কি করে সংসার। এই যে ছেলেগুলো স্কুলে যায়নি, আমার ছেলেরা জানতেও পারলো না যে আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের কর্মী ছিলাম। কিন্তু বহু মানুষের দুঃখ দুর্দশা মানে চলতে থাকলো। আস্তে আস্তে কোথায় যাবে, কি করবে, মানুষ খুঁজে পাচ্ছে না। এইরকম অবস্থার মধ্যে ফার্টিলাইজার যে পুরনো মানে থাকার জায়গার অবস্থা নেই, তখন ওই কোয়ার্টারগুলো, ফার্টিলাইজার যে সমস্ত কোয়ার্টার, সেগুলো থাকার জন্য একটা অগ্রিম লিজ নিয়ে থাকার জন্য আমাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা করেছিলেন। সেইভাবে আছেন দীর্ঘদিন ধরে। লিস্টের প্রক্রিয়া হচ্ছে যে প্রতি 11 মাসে লিজ রিনিউ হয় এবং একটা বিরাট অ্যামাউন্ট অফ টাকা, মানে আমাদের 4.15 লাখ অফ টাকা কেটে রেখে দিয়েছেন, যে টাকা আমরা হাতেও পাইনি। আচ্ছা, রিটায়ারমেন্ট মানে VSS নেওয়ার পরে 11 মাস পর পর আপনাদের লিজটা
রিনিউ হয়। এর জন্য কি আপনাদের কোনো টাকা দিতে হয়? এখন দিতে হয়। কত টাকা করে দিতে হয়? এটা মোটামুটি ধরুন ওদের একটা হিসাব আছে, সেই হিসাবে সব কিছু নিয়ে 1000 টাকা কি 1100 টাকা ঘরের ভাড়া পড়ে কোয়ার্টারগুলো, আর ওই ইলেকট্রিসিটি জল এইসব নিয়ে একটা অ্যামাউন্ট পড়ে 11 মাসের একসঙ্গে নিয়ে নেয়। এই অবস্থায় দীর্ঘদিন ধরে চলছে, কোনো মেনটেনেন্স নেই, ড্রেন নেই, আলোর ব্যবস্থা ততই বছর, জল মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মানুষগুলো কোনো রকমভাবে বেঁচে আছে। তার মধ্যেই আমরা শুনতে পাই বিভিন্ন রকম ভোটের সময় এই এইচএফসি কারখানা আমরা যারা বন্ধ করেছে এ ওকে দোষারোপ করে, এই পার্টি ওকে দোষারোপ করে, এই জিনিস চলতে থাকে এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। তাই এখন মনে হয় এরা শুধু মানে ভোট এলিদের ফার্টিলাইজার কথাটা, এইচএফসির কথাটা মনে পড়ে, বাকি এই অসহায় মানুষের যে বুক ফাটা কান্না কেউ কোনো দিন শুনতে পায়নি। এই প্রথম দেখলাম একজন নির্বাচিত সাংসদ মানে ওখানে গিয়ে উনি যেভাবে বলেছেন তাতে আমরা অনেকটাই আশাবাদী হয়েছি যে কারখানা পুনরুজ্জীবন, এবং সঙ্গে সঙ্গে আমরা যারা ভিএসএস নিতে বাধ্য হয়েছি সেই সব এমপ্লয়ীদের এর জন্য উনি চিন্তা ভাবনা করবেন তারা কি করে থাকবে, কোনো মেনটেনেন্স নেই, ছাদ দিয়ে জল পড়ছে, নিজেরা যতটুকু পারছে মেনটেন্স করছে, টাকা পয়সা তো সেই তখনকার দিনে পেমেন্টও খুব কম ছিল, সেই পেমেন্টই পেয়ে তার থেকে কতটুকু চলছে, কিভাবে চলছে কেউ দেখার নেই। এইরকম অবস্থায় মানুষ একে একে করে ন্যাচারাল ডেথ হচ্ছে, এবং যারা তখন ছিলেন আজকে সবাই মানে সিনিয়র সিটিজেনের দিকে চলে যাচ্ছে। অনেকে বহু মানুষ 80% লোক সিনিয়র সিটিজেন দিয়ে চলে গেছেন। আপনারা যে সময় আপনাদের ভিএসএস হচ্ছে, যেটা আমরা জানতে পারছি যে ভারত সরকার 2002-এ এইচএফসিএল প্ল্যান্ট বন্ধের ঘোষণা করেছিল এবং এর বেশিরভাগ কর্মচারীকেই ভিএসএস এর অধীনে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং 3টি প্ল্যান্ট রয়েছে, একটি হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্গাপুর এবং হলদিয়া, এবং আরেকটি হচ্ছে বিহারের বারাউনি। এইগুলো সব এইচএফসির আন্ডারে। আচ্ছা, কারণ ভাগ হয়ে গেছিল 1992 সালে করা হয়েছিল। তারপরে আমরা এইচএফসির এই 3টে কারখানা ছিল, আর নামরূপ, আসামের নামরূপ কারখানাকে রিভাইভাল করা হয় এবং ওটাকে এইচএফসি থেকে ভাগ করে দেওয়া হয়, যেহেতু ওটা প্রফিটেবল কনসার্ন ছিল। তাহলে এইচএফসি আরও রুগ্ন হয়ে পড়লো। এইচএফসির মধ্যে নামরূপ কারখানাটা ছিল সবচেয়ে প্রফিটেবল কারখানা, এবং তখন যে কোনো কারণেই হোক, আমরা এত ডিটেলস বলতে পারবো না, নামরূপ কারখানাটাকে এইচএফসি থেকে বের করে দেওয়া হলো, এইচএফসি আরও রুগ্ন হয়ে পড়লো। তারপর অনেক জল হয়েছে, বারবার আমাদেরকে আশার আলো দেখানো হচ্ছে, এই যখনই ভোট আসে এইবার কারখানা খুলে যাবে, এইবার কারখানা খুলে যাবে। এই যে আপনি কথাটা বলছেন যে ভোট আসে কারখানা খুলে যাবে, যখন নির্বাচন হয় আপনারা ভোট দেন, এবং সেই সময় যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী মন্ত্রীরা তো আপনাদের এলাকায় গিয়ে বলেন যে আমাদের ভোট দিন, পথসভা করে বলেন, মিটিং করে বলেন, মানে আপনারা কখনো তাদের কাছে প্রশ্ন করেননি? দেখুন, আপনারা যারা ওই এলাকার যারা বাসিন্দা, তারা প্রশ্ন করে সেসব এড়িয়ে গেছেন। আমরা প্রশ্ন করেছি, সেই প্রশ্ন এড়িয়ে গেছেন, তোমরা তো সবই জানো, মানে আপনারা সবটাই জানেন, ওনারা কিছু জানেন না। কোনো রাজনৈতিক নেতাদের এর পূর্ববর্তী যারা ছিলেন, আমরা অনেক জায়গায় অনেক প্রচেষ্টা আমাদের তরফ থেকে হয়েছিল, কিন্তু সঠিক আমরা কিছু দেখতে পাইনি, এবং যেগুলো বলা হচ্ছিল সবই ভাওতাবাজি, পুনরুজ্জীবনের কোনো চেষ্টা হয়নি। মানে আমি তো এই প্রথম দেখলাম যে সাংসদের দাঁড়িয়ে অন্তত বললেন, এটা আমাদের খুবই ভালো লেগেছে। এবং কি বলছেন যে এই মৃত মানুষগুলো, মানে যারা অর্ধমৃত মানুষগুলোর মধ্যে একটু যেন পুনরুজ্জীবন, একটু আলো দেখা যাচ্ছে, যে বাঁচার অক্সিজেন হয়তো আমরা পেতে পারি। আপনারা যে সময় এই 2002-এ যখন প্ল্যান ঘোষণা করার কথা হলো ভারত সরকারের তরফে, তারপরে আপনি যেটা বলছিলেন যে দুটো হবে না, হয় পুনরুজ্জীবন কিংবা ভিএসএস, এবং ভিএসএস এর অধীনে ছেড়ে দেওয়া হলো, আপনাদের মোটামুটি
কি রকম অর্থ আপনাদেরকে সেই সময় দেওয়া হয়েছিল? দেখুন সেই সময় অর্থ বলতে যারা বহুদিন অনুযায়ী অর্থটা দেওয়া হয়েছিল? হ্যাঁ, ওটা দেওয়া হয়েছিল যে 1.5 মাসের মানে 45 ডেজের ভিএসএস দেওয়া হয়েছিল। আচ্ছা, যতদিন মানে বাকি আছে, হ্যাঁ, চাকরি বাকি আছে, হ্যাঁ, আচ্ছা, এর মানে 45 ডেজে দেওয়া হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, যেদিন বন্ধ হচ্ছে, মানে আমি একটা জায়গায় একটু বলি, বাকি নয়, এই জায়গাটা আমি একটু বললাম, যার যতদিন সার্ভিস হয়েছিল, ধরুন আমার 8 বছর সার্ভিস হয়েছিল, 8 বছর ইন্টু 45 ডেজ, প্রত্যেক বছরের মানে 45 দিন করে আমরা পেয়েছি। বছরে 45 দিন মানে দেড় মাসের। যখন আপনাদের বন্ধের কথা ঘোষণা হয়ে গেল, আপনি যে কথা অত্যন্ত আবেগ নিয়ে বলছেন যে আজকে গেলেন কারখানায়, যেমন প্রতিদিন যান হই করে, বাড়িতে আপনার স্ত্রী আপনার পরিবার জানে যে আপনি কেন্দ্রীয় সরকারের চাকরি করেন, এবং কারখানায় গেলেন, তারপরে শুনতে পেলেন কাল থেকে থাকছেন। এই যে পরিস্থিতিটা, আপনি সহ আপনার ওই এলাকার যারা মানুষজন, কি অবস্থা ছিল সেই সময়টাই? প্রচন্ড পরিস্থিতিতে আপনারা ওই মুহূর্তটাকে রিকভারি করেছেন? দেখুন, মানে মুহূর্তটা, সেই দিনের যে এক্সপ্রেশন, মানে যে কি কষ্ট হয়েছিল বোঝাতে পারবো না। কাউকে মানে আত্মীয় স্বজন পরিবার কাউকে বলতে পারছি না যে আমাদের কারখানা, আমাদের চাকরি নেই, এদিকে চাকরি নেই, কি করব, দুটো কারু 3টে ছেলে মেয়ে, সবার এই মানে ছোট ছেলে, তখন আমরা যেহেতু লাস্ট ব্যাচ ছিলাম, এবং আমাদের যারা অন্যরা ছিল তাদের ছেলে মেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়তো তাদেরকে নিয়ে এসে বাংলা মিডিয়ামে ভর্তি করতে হয়েছে কোনো রকমভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। কত সম্ভাবনা, আমরা কত স্বপ্ন আমরা দেখেছিলাম, সব স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে গেছিল। এখন যদি আপনি ফার্টিলাইজারে যান, যেটা সত্যিকারের যে সার উপনগরী, বিধাননগরের যে স্বপ্ন দুর্গাপুর, তার সঙ্গে যে মেলবন্ধন রেখে যে সার উপনগরী তৈরি হয়েছিল, যে আনন্দ খুশির হাওয়া হতো, আজ যেন গেলে আপনি দেখতে পাবেন সেটা একটা মৃত নগরী। ঘরে ঘরে কান্নার আওয়াজ শুনতে পাবেন। কেন না, এমন একটা পরিস্থিতিতে মানুষগুলো আছে, ছাদ ফেটে জল পড়ছে, মেনটেনেন্স করার পয়সা নেই, যদি বা মেনটেনেন্স কেউ করছে সে খরচা করতে পারছে না। আমার এইটুকু পুঁজি আমি যদি খরচা করে দিই তাহলে আমি খাবো কি, আমি বাঁচবো কি করে? কারো মেয়ের বিয়ে আছে, কারো ধরুন কোনো রকম চিকিৎসা, সবচেয়ে বড় জিনিস আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ফার্টিলাইজার যে আমাদের হসপিটাল ছিল, হসপিটালটাকে এখন ডিমলিশ করে দিয়েছে। অন্য অন্য জায়গায়, অন্য অন্য ফ্যাক্টরিতে তাও মানুষগুলোর জন্য, কর্মীদের জন্য একটা ঠিক আছে একটা ব্যবস্থা থাকে যে অন্তত চিকিৎসা পরিষেবাটা পাবে, আমরা সেটাও আমরা পাচ্ছি না। এমন অবস্থায় আমাদের দিন কাটছে, খুবই দুঃখজনক অবস্থা। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে ভোটের রাজনীতিতে কারখানা পুনরুজ্জীবন নিয়ে আসবেন না। যারা যে রাজনীতি করুন, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু এই শুধু ভোট পাওয়ার জন্য এইসব কারখানার পুনরুজ্জীবনের যে সেটাকে তুলে ধরা, এটা করবেন না। আমরা দেখে দেখে আজ ক্লান্ত। সত্যি কথা বলতে অনেক দিন বাদে এটাও আমরা আশা করিনি, কিন্তু আমাদের মাননীয় নির্বাচিত সাংসদ মিস্টার কীর্তি আজাদ মহাশয় বলেছেন, এবং ভবিষ্যতে কতটা কি হবে সেটা ভবিষ্যতই তার বলে দিতে পারবে। তবে এই মুহূর্তে আমরা কিন্তু একটু আশার আলো দেখছি। আমি আমার আজকের এই অনুষ্ঠানে আমার বলতে কোনো দ্বিধা নেই। এই এক্সপ্রেস অনলাইনের মঞ্চ আজ নয়, দীর্ঘ বছর ধরে আমি রয়েছি। এই প্রথম কোনো লাইভ অনুষ্ঠান যেখানে
অতিথি তাকে বলবো না বন্ধু বলবো, কোন আখ্যা দেবো, আমি বুঝতে পারছি যে শিবাশিসবাবু বলছেন মুখে হাসি রেখে, কিন্তু তার চোখ যে কথা বলছে, আমি জানি না যে অনুষ্ঠানটাকে আমি আর কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কারখানা বন্ধ হয়ে গেছে, যে আশার আলো আমি শুরুতেই বলেছিলাম, গতকাল যখন শিবাশিসবাবুর সঙ্গে আমার রাত্রিতে কথা হচ্ছিল যে আপনি থাকবেন, আপনি বলবেন, এবং তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে তিনি বললেন নিশ্চয়ই আমি মানেই তো আমরা সবাই, আমি বলতে চাই। এবং তখনই শিবাশিসবাবু আপনি বলছিলেন যে আপনার সেই সময় ছেলেটি একেবারে দুধের শিশু, তখনও পর্যন্ত স্কুলের পথে পা বাড়ায়নি, স্কুলে আদৌ পৌঁছবে কিনা তার পাটা সেটাও তিনি বুঝে উঠতে পারেননি। এবং আজকেও যে কথা শিবাশিসবাবু বলছেন এবং তার চোখের কোণের যে জল, সেই জলটা কিন্তু আজকে বলে দিচ্ছে যে শুধুমাত্র HFCL নয়, BUGL নয়, MMC নয়, বার্ন স্ট্যান্ডার্ড নয়, হিন্দুস্তান কেবলস নয়, সামগ্রিকভাবে এই যে এত এত কারখানা, আমরা কথাই বলি যে আসানসোল, দুর্গাপুর খনি শিল্পাঞ্চল, একটা সময় ECL ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, সেটাও কিন্তু প্রায় চলে যাওয়ার মতন করে অবস্থায় ছিল, যে কোনো মুহূর্তে সেটা শেষ হয়ে যেতে পারত। কিন্তু দেখা যায় যে একটা সময় সেখান থেকে সেই কঠিন পরিস্থিতি থেকে ECL পুনরায় আবার সহাবস্থানে ফিরে আসে, তারা লাভের মুখ দেখে, এটা আমাদের কাছে একটা প্রাপ্তি। এছাড়া খনি শিল্পাঞ্চলের শিল্প কোথায়? দুর্গাপুর ইস্পাত কারখানায় আজকে 30 to 33 সাম একটা পার্সেন্টেজ যেখানে পার্মানেন্ট ওয়ার্কার্স, যেখানে আজকে সবটাই বাড়তি ওয়ার্কার দিয়ে চলছে, মানে কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কার। তার পাশাপাশি মিশ্র ইস্পাত কারখানা কোনো রকমে ধুঁকছে, এক কথায় বলা যেতে পারে। দুর্গাপুর ইস্পাত কারখানায় মডার্নাইজেশনের চেষ্টা করা হচ্ছে, জমি জটে সেখানেও বাধাপ্রাপ্ত হচ্ছে। ইসকো তাও ঘুরে দাঁড়াবার একটা বিরাট একটা প্রচেষ্টা। এর পাশাপাশি যে কারখানা, কিন্তু এখানে আরও একটা কথা বলার শিবাশিসবাবু, আপনি, আমি যতদূর জানি যে আপনি তার পরবর্তী সময়ে অনেক দিন থেকে চেষ্টা করছিলেন, তার পরবর্তী সময়ে আপনি প্র্যাকটিস করছেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে। আপনারা জানেন যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় আসার পর পানাগড় যে শিল্প তালুক, সেখানেও কিন্তু একটা সার কারখানার তিনি একটা কেন্দ্রস্থল করেছেন। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, যখন সেই কারখানাটির নাম হচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার, যখন আমাদের ফার্টিলাইজার চলতো তখন মেন র মেটেরিয়াল ছিল ন্যাপথা। আচ্ছা। এবং ন্যাপথা ছিল মানে ড্রেন করে দেওয়া হতো, কোনো কাজে লাগতো না। পরে এই ন্যাপথা, যেখানে আমরা 700 টাকা টন, তখন 64 সালের কথা বলছি, মানে সেই সময়কার, এই লক্ষ্য রেখে তো কারখানাটা তৈরি হয়েছিল যে ন্যাপথা ড্রেন হয়ে যায়, এই ওয়েস্ট মালটা দিয়ে আমরা যদি ফার্টিলাইজার তৈরি করতে পারি আমাদের খরচা পড়বে 2 টাকা 90 পয়সা, আমরা 3 টাকা করে গরিব চাষিদের দিতে পারবো। মানে এটাই ছিল হিসাব। কিন্তু পরবর্তীকালে ন্যাপথার দাম ধীরে 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 বাড়তে, যখন আমাদের বন্ধ হয় তখন প্রায় 6000 টাকা টন ন্যাপথার দাম হয়ে যায়। তখন অটোমেটিক শিক হয়ে যাচ্ছে নানাভাবে, গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে দিয়ে চালাতেন যতটা পারতেন। কিন্তু যখন 2002 সালে সংসদে দাঁড়িয়ে মাননীয় অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী যখন বললেন যে না, সমস্ত রুগ্ন ফার্টিলাইজারকে বন্ধ করে দেওয়াই মানে ঠিক হবে, এবং তারই লক্ষ্য ধরে এগিয়েছিল। তারপরে তো আমার কাছে আমার দুটো প্রশ্ন, আমি এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, বলছি যে দেখুন, তারপরে এত দিন গড়িয়ে গেছে, একসঙ্গে HFC এবং FCI এর 8টা কারখানা বন্ধ হয়েছিল, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় দুর্গাপুর এবং হলদিয়া বাদ দিয়ে সব কারখানা আবার চালু হয়ে গেছে। কেন হলো না, ভিতরে ব্যাপার আমি কিছু বলতে পারবো না, আমাদের অপরাধ তো কিছু বলতে পারবো না। আমরা অন্তত এটাও আশা দেখেছিলাম যে আমাদের যা হয়েছে হয়েছে, আমাদের তো সব শেষ, কিন্তু আমাদের সন্তান সন্ততিরা যদি এই স্বপ্ন দেখে যে এই ফার্টিলাইজারে তারা মানে কোন একটা এন্ট্রি পাবে, তাতেও হতো। কিন্তু আমরা কিছুই এখান থেকে পেলাম না, লাইফটা আমাদের জেনারেশনে পুরোপুরি শেষ হলো। এবারে কেন দুর্গাপুর আর হলদিয়া পুনরুজ্জীবন হলো না, বাকি সব কারখানাগুলো পুনরুজ্জীবন হলো? আপনি তো কর্মী,
ছিলেন। হ্যাঁ, আপনার কি মনে হয় কেন? এর ভিতরে অনেক জটিলতা আছে। তখন তো আমরা কর্মী ছিলাম, তখন একসাথে বন্ধ হয়েছিল, কিন্তু বিগত 4-5 বছর ধরে বাকি কারখানাগুলো কিন্তু এই 4-5 বছরের মধ্যে চালু হয়ে গেছে। কিন্তু 2016তেই তো বারাউনির দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। কিন্তু এই দুর্গাপুর ফার্টিলাইজার এবং হলদিয়া ফার্টিলাইজার এত ভালো ইন্সপেক্টর, অর্থাৎ দুর্গাপুর 1 নম্বরে ছিল, যদি এবং বলাও হয়েছিল ফার্টিলাইজার ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল যদি কোনো কারখানা প্রথম পুনরুজ্জীবন করা হয় তাহলে দুর্গাপুর ফার্টিলাইজার হবে। কেন? তার ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই এগিয়ে আছে। আপনি ধরুন অত সুন্দর জিটি রোডের পাশে কারখানা, ভিতরে বিরাট রিজার্ভার, জলের সোর্স, দুর্গাপুর প্রজেক্টসের পাওয়ার, টাটকা মাল সঙ্গে সঙ্গে জিটি রোড ধরে বিভিন্ন জায়গায় যেখানে ডিস্ট্রিবিউটারে পৌঁছে যাচ্ছে, একদম টাটকা সারের যে প্রোডাকশন, সেটা মানে অভাবনীয় প্রোডাকশন। আপনি প্রোডাকশনের কথা যখন তুললেন, আমার আপনার কাছে দুটো প্রশ্ন। আপনি যেমন একদিকে প্রাক্তন কর্মী, ঠিক তেমনি আবার অন্যদিকে আপনি কিন্তু খনি শিল্পাঞ্চলের বাসিন্দা, এবং আপনি যেহেতু আমি জন্মগত দুর্গাপুরেই আমার জন্ম। আচ্ছা, এবং বাবা কি করতেন? বাবা ছিলেন দুর্গাপুর প্রজেক্টসের কর্মী ছিলেন, ডিপিএল কর্মী। সেই ডিপিএলও কিন্তু একেবারে ধুঁকছে, মানে আজ বন্ধ হয়ে যায় কাল বন্ধ হয়ে যায় এরকম অবস্থা। আমি আপনার কাছে দুটো জায়গা থেকে আসি। আপনি যেহেতু বলছেন যে একদিকে নদী, একদিকে ট্রেন, একদিকে ন্যাশনাল হাইওয়ে, একটা বিরাট একটা সুবিধা। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত কলকারখানাগুলি গত 3টে দশকে বন্ধ হয়েছে, যার মধ্যে 3টি কারণ সবচেয়ে বেশির ক্ষেত্রেই উঠে এসেছে। প্রথম কারণ আধুনিকীকরণ না করা, দ্বিতীয় কারণ সঠিক পরিমাণে বাজারজাত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে গলদ থাকা, তৃতীয়ত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজ্যে অন্তত পক্ষে কে কখন ক্ষমতায় ছিল, যেই ক্ষমতায় থাকুক না কেন, সেটা হলো চরম পরিমাণে ইউনিয়নগুলোর দাপাদাপি। আপনি কতখানি একমত? আপনার এইচএফসিএল বন্ধ হওয়ার ক্ষেত্রে কোনটা এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আধুনিকীকরণের প্রসঙ্গ নিশ্চয়ই এক্ষেত্রে আসে না, তার কারণ এমন কিছু বিরাট ভাবে বাজারজাত হয়নি, বা মাল প্রোডাকশন যে বিরাট কিছু হয়েছিল তা নয়। আমি জানতে চাইছি যে বাজারজাত করার ক্ষেত্রে ছিল অসুবিধা নাকি ইউনিয়নের দাপাদাপি, কোনটা? সব রকম ভাবে আমি বলছি। একটা হচ্ছে যে 1000 টন প্রোডাকশনের লক্ষ্যে ইতালির সমস্ত মালপত্র দিয়ে এইচএফসির কারখানা তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো সব আউটডেটেড, মানে পুরনো হয়ে গেছিল সেসব যন্ত্রপাতি। কিন্তু সেই যে প্রোডাকশনের লক্ষ্যটাকে বাড়াবার কোনো সিদ্ধান্ত, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসা, যা আজকে ম্যাট্রিক্স ফার্টিলাইজার করেছে, সেটা কিন্তু আমাদের এখানে কেউ চিন্তা ভাবনা করেনি। শুধু দিতে হবে রাজনীতিক হয়েছে। আমাদের এই দিতে হবে, শ্রমিকদের পাইয়ে দিতে হবে, কিন্তু হ্যাঁ আমরা একদিকে প্রোডাকশনটাকে চালিয়ে রাখবো, একদিকে শ্রমিকদের সুযোগ সুবিধা দেখব। এগুলো আমার মনে হয় তদন্ত ইউনিটদের মোটো হওয়া উচিত ছিল। কিন্তু প্রোডাকশনের দিকে কারখানা, তারপর আন্দোলন, এটা ছিল মেন, কিন্তু সেটা হয়নি। আমরা যদি শ্রমিকদের সুযোগ সুবিধা তো নিশ্চয়ই দেখবে, তার জন্য ইউনিয়ন, কিন্তু ইউনিয়নকে দেখতে যে শ্রমিকদের সুযোগ সুবিধা দিয়ে যে আমার কারখানাটা হয়ে যাচ্ছে, আগে আমার কারখানাকে দেখতে হবে। কারখানা চললে আজও চলতো, আজও মানুষের রুটি রোজগার হতো, আজও দুর্গাপুরের আর্থসামাজিক অবস্থা মানে সুন্দরভাবে থাকতো। আমরা দেখেছি এখানে দুর্গাপূজা দেখেছি, এখানে বিশ্বকর্মা পুজো দেখেছি, খুশির হাওয়া বইতো, কি এখানে চলতো না, আনন্দে মানুষের উচ্ছ্বাস, সব বন্ধ, যেন মৃত নগরী। তো যাই হোক, এই অবস্থার মধ্যে দিয়ে চলছে। এখন সবথেকে প্রাইম যে ইস্যুটা এখন দাঁড়িয়েছে, যে অন্যান্য সমস্ত কারখানা, যে 8টা কারখানার মধ্যে 2টো বাদ দিয়ে 6টা কারখানা রিভাইম্পিং হয়ে গেছে, কিন্তু দুর্গাপুরের কি হবে? কিন্তু দুর্গাপুর এবং হলদিয়া কি হবে জানি না। আগে যে কথা বলছিলেন, এবং আমাদের যারা দর্শক আপনাদের জানিয়ে রাখি যে 13/7/2016 যে কথাটা আপনি এক্ষুনি বলছিলেন, 13/7/2016 মন্ত্রিসভা একটি গ্যাস ভিত্তিক অ্যামোনিয়া ইউরিয়া প্ল্যান্ট স্থাপনের জন্য সিআইএল, এনটিপিসি, আইওসিএল, এফসিআইএল এবং এইচএফসিএল এর যৌথ উদ্যোগে মনোনয়নের ভিত্তিতে সিন্দ্রি এবং গোরখপুর ইউনিটের সাথে
HFCL এর বারাউনি ইউনিটের পুনরুজ্জীবন অনুমোদন করে, ঠিক তো? এবং তারপরে আরেকটাও দাবি উঠেছিল যে যদি 2016-তে যখন বারাউনি ইউনিটের পুনরুজ্জীবনের কথা ভাবা হচ্ছে, যখন বার্ষিক 1.27 মিলিয়ন মেট্রিক টনের কথা ভাবা হচ্ছে, তখন ওয়াই নট হলদিয়া কিংবা দুর্গাপুর। তার পাশাপাশি কিন্তু যে ছবি আজকে আমাদের মূলত যে অনুষ্ঠান, যে রুগ্ন শিল্প পুনরুজ্জীবনের প্রচেষ্টা, এর আগেও তো সাংসদ ছিলেন সুরেন্দর সিং আলুওয়ালিয়া, লোকসভার প্রত্যেকটি আনাচ কানাচ যার নখদর্পণে। এ কথা আপনি কি শুনেছেন? যদি আপনারা কেউ শুনেছেন আপনারা একটু জানাবেন। তার আগেও তো সাংসদ ছিলেন, সুনীল খাঁ ছিলেন। তারা কেন এই বিষয়ে, বিশেষত আসানসোল দুর্গাপুর খনি শিল্পাঞ্চল, যাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের মূল অর্থনীতি নির্ভর করে, সমাজনীতি নির্ভর করে, সেটাকে নিয়ে তারা কেন একদিনের জন্য কথা তুললেন না? আমাদের প্রশ্ন এটাই, কেন কথা তুললেন না? যাক, এতদিনে অন্তত পক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে যিনি নির্বাচিত হয়েছেন, সাধারণ মানুষ ভোট দিয়ে যাকে লোকসভায় পাঠিয়েছেন, মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি কিন্তু জিরো আওয়ারে এই কথাটি তুললেন। সেটা আমাদের কাছে একটা প্রত্যাশার, একটা আশার আলো দেখাতে পারলেন। এর আগেও বাই ইলেকশনের মাঝখানে জয়ী হয়েছিলেন, পরবর্তী সময় আবারও সম্প্রতি যিনি এসেছেন অর্থাৎ শত্রুঘ্ন সিনহা, তিনিও তো এই নিয়ে কখনো কোনোদিন এই নিয়ে বললেন না। কোথায় কটা চিঠি লিখেছেন, কোথায় কটা তিনি কি চেয়েছেন সে কথা তো পরে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেলিভিশনের পর্দায়, যে তিনি অন্তত পক্ষে লোকসভায় দাঁড়িয়ে কীর্তি আজাদ যা, তিনি অন্তত সে কথা বলছেন। যখন HFCL নিয়ে এরকম একটা পরিস্থিতি, অন্যদিকে কিন্তু MMCর ছবিটাও সেই রুগ্ন শিল্প। একটা সময় আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন এই কারখানা খুলবে, হঠাৎ করে হই হই শুরু হয়ে গেল। কি দেখা গেল না, 2002-এ MMC কারখানা বন্ধ, চালু করার জন্য 2007-এ রাষ্ট্রায়ত্ত সংস্থা BEML, CIL, DVC তারা কনসোর্টিয়াম করে, মৌ স্বাক্ষর করে। 2010-এ হাইকোর্টে নিলামে MMC দায়িত্ব পায় এই কনসোর্টিয়াম, নতুন নাম হয় MMC ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উৎপাদনের দায়িত্বে থাকবে ঠিক হয় যে BEML, উৎপাদিত খনি যন্ত্রাংশ কিনবে CIL এবং CIL এর কাছ থেকে কয়লা নেবে DVC। একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়। 2020 ডিসেম্বরে কনসোর্টিয়ামের 3 সংস্থার প্রতিনিধিরা MMC পরিদর্শনও করেন। তারপর সেই আবার যে কি সেই কারখানার ঠিক যে অবস্থা আপনারা দেখছেন, খন্দহরে পরিণত হওয়ার যে ছবি, সেই ছবিটাই কিন্তু রয়ে গেল। সেই MMC কারখানা বাঁচাও, আন্দোলন করো, কোথায় গেল আন্দোলন? কোথায় গেলেন সাংসদ? কোথায় গেলেন বিধায়ক? কোথায় গেলেন মন্ত্রীরা? সব কিন্তু ছবিটা একই জায়গায় দাঁড়িয়ে গেল। ঠিক অন্যদিকে আমরা একটু চলে যাব বার্নপুরের দিকে। বার্নপুরের যে কারখানা বার্ন স্ট্যান্ডার্ড, সেখানেও কিন্তু ছবিটা একই রকম। ঠিক যে সময় ইসকো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়নি, বীরেন বাবুর একটা ব্রেইন চাইল্ড বলা হয় এই ইসকোকে, দেখা যায় যে পরবর্তী সময় ইসকো অনেকখানি পুনরুজ্জীবন হতে শুরু করে, সেলের অধীন হয়। ঠিক তার পাশাপাশি বার্ন স্ট্যান্ডার্ডের যে কারখানা আপনারা এই মুহূর্তে দেখছেন, বার্ন স্ট্যান্ডার্ড কোং লিমিটেড, সেই কারখানারও ঠিক আজকের কি ছবি, আজকে মানে আজকের দিনের কি ছবি আপনারা দেখছেন। কারখানার উপরে যেখানে যন্ত্রাংশ পড়ে থাকার কথা, সেখানে আগাছাই পরিপূর্ণ হয়ে গেছে। লোগোগুলো খসে খসে পড়ছে। যেখানে সাইকেল দাঁড় করানোর কথা, মানুষজন লাইন দিয়ে টোকেন নেবেন, কারখানার ভেতরে প্রবেশ করবেন, দেখছেন সেগুলোর কি অবস্থা, খসে খসে পড়ছে। ঠিক উল্টো দিকে আরও একটু কিছুখানি সামান্যতম আশার আলো 1 অগস্টের মধ্যেই যোগালেন পশ্চিম বর্ধমানের যিনি জেলা শাসক তিনি। তার কারণ জানা যাচ্ছে যে আচমকা তিনি পরিদর্শনে গেলেন রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস। হঠাৎ করে তিনি পরিদর্শন, কাউকে না জানিয়ে। এবং তারপর আমরা সেই ছবি এখন আপনাদের কাছে আমরা এই মুহূর্তে তুলে ধরব। এবং জেলা শাসকের এই পরিদর্শনের পর জমি যিনি পরিদর্শন করেছেন বন্ধ কারখানাতে, একটা আশার আলো সেখানকার মানুষ দেখছেন এবং এটা দেখাটাই স্বাভাবিক। মাননীয় সাংসদ কীর্তি আজাদের কথার পর যেখানে HFCL এর মানুষজন তার আশার আলো দেখতে শুরু করলেন, স্বাভাবিকভাবেই সম্প্রতি যেখানে 2017-র দিকে বন্ধ হয়ে গেল কারখানা, তার অনেক আগের থেকে একটা টালমাটাল পরিস্থিতি চলছিল। এবং এই রূপনারায়ণপুরের এই কারখানাকে কেন্দ্র করেই আসানসোলের
যে অর্থনীতি, সেই অর্থনীতির একটা বিরাট একটা ছবি দেখা গিয়েছিল। আমরা আরও একবার সেই ছবিটা দেখব। হিন্দুস্তান কেবলস বলা হতো যে একটা অনন্য কারখানা, একটা যে কারখানার সঙ্গে ওই এলাকার মানুষের আলাদা একটা ঐতিহ্য জড়িয়ে আছে। এবং অবিভক্ত বর্ধমান জেলার রূপনারায়ণপুরের যে ঐতিহ্য, রূপনারায়ণপুরের যে শিক্ষা সংস্কৃতি একটু হলেও আলাদা। নাটক, যাত্রা শিল্প, সাংস্কৃতিক চর্চায় রূপনারায়ণপুর এই জেলায় বরাবরই একটুখানি হলেও কিন্তু এগিয়ে। ঠিক সেই এলাকাতে আলোগুলো নিভে গিয়েছে, মানুষজন জানেন না কি করবেন। হই হই করা রূপনারায়ণপুরের যে একটা অবস্থা, সেই অবস্থা আজ সত্যি করেই অতীত। এবং একেবারেই বৃহস্পতিবার কেবলসের জমি পরিদর্শন করেন জেলা শাসক এস পন্নবলম, তার সঙ্গে ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক, শালানপুরের বিডিও এবং আরও অন্যান্য আধিকারিকরা। এবং এই হিন্দুস্তান কেবলসের প্রায় 900 একর জমির মধ্যে কিছুটা দখল হলেও প্রচুর জমি এখনও পড়ে আছে। তবে পরিদর্শনের পর এলাকার মানুষজন মনে করছে যে নতুন কোনো শিল্প হয়তো এখানে এলেও আসতে পারে। কেউ ভাবছেন যে কারখানা খুলবে, আবার কেউ ভাবছেন যে হয়তো এখানে নতুন করে শিল্প কলকারখানা আবার হয়তো পড়ে থাকা জমিতে তৈরি হতে পারে। সেখানকার যারা মানুষজন, প্রাক্তন কর্মী, পুনর্বাসন যে কমিটি, সেখানকার মানুষজন তারা কি বলছেন একটু শুনে নিন আপনারা। রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস পরিদর্শন করলেন জেলা শাসক। এইরকম একটা পরিস্থিতিতে নতুন করে আসার আলো দেখছেন সেখানকার মানুষজন। এবং সেখানকার যারা প্রাক্তন কর্মী, সেখানকার যারা বাসিন্দা, পুনর্বাসন কমিটির যারা সম্পাদক, তারা কি বলছেন আপনারা একটু শুনে নিন। সরকার আমাদের হিন্দুস্তান কেবলসের কারখানাটা বন্ধ করে দিল, তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক, তাদের বেতন, পিএফ এবং 58 সালের যে বকেয়াগুলো ছিল, পিএফ পেনশন সহ সব অবিলম্বে ফেরত দিতে হবে। এরই পাশাপাশি এই ফাঁকা জমিতে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন শিল্প আমাদের এই ফাঁকা জমিতে এনে এলাকায় যে যুব কাজের যে আমাদের চাহিদা, সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। এটা ছিল মূল আমাদের আন্দোলন। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা দাবি জানিয়েও কিছু যখন পাইনি, আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করছে, ওনার কাছেও আমরা আবেদন করার পরে আমরা দেখেছি বিগত কি আমি শুনতে পেরেছি গভর্নমেন্ট, রাজ্য সরকার, আমি যা শুনলাম রাজ্য সরকার শিল্পমন্ত্রী, শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল। 3-4টে গাড়ি আমিও দেখেছি, আমি সেদিন রাস্তার উপরেই ছিলাম, দাঁড়িয়েছিলাম। তারপর 3-4টে গাড়ি বেরোলো, তারপরে আমি জানতে পারলাম কি হ্যাঁ এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান কেবলসের, সেটাকে দেখতে এসেছিল। পরে শুনলাম কিনা একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে। যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যেহেতু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে 2017 সালে, বহু লোকের এখানে মানে রিকোয়ারমেন্ট ছিল আশেপাশে যারা এখানে থাকে বা এখনো থাকছে, যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায়, সেন্ট্রাল গভর্নমেন্টই করুক, স্টেট গভর্নমেন্টই করুক, যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে, এর থেকে আর কিছু ভালো হতে পারে না। খুবই ভালো এটা। রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে, দ্যাটস ভেরি গুড। যদি কেন্দ্র সরকার নিতে চাইছে, আপনারা শুনলেন যে সেখানকার যে পুনর্বাসন কমিটি, তাদের যিনি সম্পাদক এবং একই সঙ্গে কারখানার যারা প্রাক্তন কর্মী, এলাকার যারা বাসিন্দা, তারা কি বলছেন। হিন্দুস্তান কেবলস লিমিটেড নিঃসন্দেহে বলা হতো যে একটা জ্যোতি কারখানা এবং এলাকার মানুষের কাছে অত্যন্ত আদরের একটা কারখানা বলা হতো হিন্দুস্তান কেবলসকে। এবং এই হিন্দুস্তান কেবলস লিমিটেড ভারী শিল্প এবং পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রকের অধীনে ভারত সরকারের একটি উদ্যোগ। ভারত টেলিকম তারের ক্ষেত্রে অবশ্যই এই কারখানাটি সারা ভারতবর্ষে অগ্রগামী এবং এই সংস্থাটি 1952 সালে রূপনারায়ণপুরে বিভিন্ন ধরনের টেলিকম তারের যে উৎপাদন এবং সরবরাহ করার ক্ষেত্রে সেই সঙ্গে দেশকে স্বনির্ভর করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং 52 সালের পর থেকে ধীরে ধীরে কারখানার ছবি বদলেছে, কারখানার যে অগ্রগতি, সেই অগ্রগতি বদলেছে। কিন্তু 2010-12 পর থেকে কারখানা আচমকায় এমন একটা জায়গায় পৌঁছতে শুরু করে যে ধীরে ধীরে সেখানকার যে কি পরিস্থিতি, তা সেই এলাকার যে দুর্গাপুজো, কালী পুজো, আরও অন্যান্য যে
উৎসব অনুষ্ঠান সেখানে গেলেই কিন্তু বোঝা যায়। অবশেষে হিন্দুস্তান কেবলসের যে 900 একর যে জমি, সেই জমিতে আদৌ হিন্দুস্তান কেবলসকে নতুন করে খোলা হবে নাকি পুনরুজ্জীবনের একটা প্রচেষ্টা করা হবে, নাকি ফাঁকা জমিতে নতুন করে কোনো শিল্প গড়ে তোলা হবে, সে কথা তো অবশ্যই সময় বলবে এবং আগামী ভবিষ্যৎ বলবে। কিন্তু আমরা চাইছি যে ভবিষ্যৎটা আর কতদিন আমরা মুখে বলবো যে ভবিষ্যৎ 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 ভবিষ্যৎ, যে কথাটা অন্ততপক্ষে শুরু থেকে বেশ কয়েকবার উচ্চারণ করেছেন শিবাশিস বাবু, যে ভবিষ্যৎটা আদতে কি হবে। এমএনসির যারা মানুষজন, বান স্ট্যান্ডার্ডের যারা মানুষজন, HFCL এর যারা মানুষজন, BOGL এর যারা মানুষজন, তারা কি করবেন। শিবাশিসবাবু, বয়সের একটা কোঠায় আপনি পৌঁছেছেন, সেই এলাকার এবং কারখানা যারা প্রাক্তন কর্মী অনেকেই যারা প্রয়াত হয়েছেন, আপনার যে এলাকা সেখানকার যে আমি বলতে চাইছি যে আপনার যে আবাসন, আপনারা থাকেন কিভাবে এবং এলাকার এখন অর্থনীতি কিভাবে চলে, আপনার যে মানুষজন কিভাবে চালান আপনারা সংসার রুজি রুটি। এবার আমাদের যারা রয়েছেন, যারা মোটামুটি কাজ করার অবস্থায় আছেন, যারা খুবই সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, চলতে অসুবিধা কষ্ট, কিন্তু যারা কাজ করার মতো অবস্থায় আছে, কেউ কেউ টিউশনই করেন, আবার বেশিরভাগ লোকেরই ওই MIS-এর পয়সায় সংসার চলে, তাতে মেনটেনেন্স, ঘরে আবাসনের মেনটেনেন্স করে না, মেয়ের বিয়ের জন্য পয়সা রাখবে না চিকিৎসার জন্য পয়সা রাখবে। ওটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। তার মধ্যে মাঝে মাঝে অনিশ্চয়তা, আমাদের ফার্টিলাইজারের আবাসনে যেগুলিতে লোকজন আছেন সেগুলো বাদ দিয়ে বাকি সব ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দিন গুনছি হয়তো আমাদের উপরে কি ধরনের আক্রমণ আসবে, আমাদের আরও টেনশন বাড়ছে, রাতে ঘুম হচ্ছে না যে আমাদের কি আদৌ থাকতে দেওয়া হবে। এবার যদি থাকতে দেওয়া রাস্তায় আমাদের বেরিয়ে পড়তে হবে, আর তো কোনো কোথাও নেই, গাছতলা ছাড়া, আমাদের গাছতলা ছাড়া আর কোনো আশ্রয় নেই। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কিংবা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে আপনারা কি কোনো রকম কোনো সহযোগিতা সেখানে পান? দেখুন, এখনো পর্যন্ত যে আমাদের শুধু জল সাপ্লাই ডিএমসি করেন, কিন্তু ডিএমসি থেকে জলের সাপ্লাইটা মোটামুটি ঠিক থাকে। আচ্ছা, বাকি যেটা ফার্টিলাইজার দেখাশোনা করে সবটাই গন্ডগোল, ঠিক আছে, মেনটেনেন্স কিছু নেই, নিজস্ব মেনটেনেন্স করতে হবে। আর দরজা জানলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, কবে সেই কোয়ার্টার হয়েছে, এই কোয়ার্টারের কোনো মেনটেনেন্স নেই, আর মানুষের হাতে অর্থ নেই, সেই কোয়ার্টারগুলো নিজের যা যেরকম ক্ষমতা, সেই ক্ষমতা দ্বারা কোয়ার্টারগুলোকে ঠিকভাবে রেখে মানুষ বাস করছে। তার মধ্যে হুমকি আসছে, হয়তো কিসের হুমকি? হুমকি হচ্ছে যে লিজ শেষ হয়ে যাবে, এরকম শোনা যাচ্ছে, লিজ আর চলবে না, লিজ আগে হবে না, আমরা তো লিজে আছি, লিজ আগে হবে না, তাহলে আমাদের গাছতলা ছাড়া আর কোনো রাস্তা নেই, বা আমাদের জন্য সরকারের চিন্তা ভাবনা কি সেটাও আমরা কিছু বুঝতে পারছি না। এ আমাদের হিন্দুস্তান ফার্টিলাইজার আমাদের জন্য কি ভাবছে, আমরা তো লিজের টাকা দিয়ে যাচ্ছি, আমরা তো আনঅথরাইজডভাবে নেই, অথরাইজডভাবে আছি, কিন্তু আমাদের জন্য তাদের চিন্তা ভাবনা কি সেটা পরিষ্কার করে বলছে না। যেখানে 11 মাসের লিজ আসার কথা, রিসেন্টলি 6 মাসের লিজ এসছে, এবং আগামী দিনেও শুনছি আবার 6 মাসের লিজ আসবে, সেটা এখনো হাতে এসে পৌঁছায়নি। এইভাবে চলছে, তারপরে কি হবে, আবার সেই 6 মাস ধরে আমাদের টেনশন। এরপরে একের পর এক রুগ্ন কারখানা পুনরুজ্জীবন করাটা একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার কি মনে হয় সেটা করাটা কতখানি জরুরি? এবং কীর্তি আজাদ তিনি যে জোর সওয়াল করেছেন সংসদে দাঁড়িয়ে যে হলদিয়া এবং দুর্গাপুরের যে HFCL যে সার কারখানা তার পুনরুজ্জীবন করা হোক, আপনারা কতটা আশাবাদী এবং প্রত্যাশী? আমরা আশাবাদী তো বটেই, তবে আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব কারখানাগুলোকে পুনরুজ্জীবন করুন। এখানে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে না, সব বাইরে, প্রতি ঘরে ঘরে আপনি যদি খোঁজ নেন বাইরে চাকরি করতে চলে যাচ্ছে, এখানে চাকরি নেই, এরকম অবস্থা। তো আমার এই যে আমাদের দুর্গাপুর, যে ক্যালকাটার পরে পশ্চিমবঙ্গে দুর্গাপুরই সবচেয়ে মানে
শিল্পাঞ্চল হিসাবে বলুন, এডুকেশনাল বলুন, দুর্গাপুরের একটা সম্ভাবনা ছিল। এখনও যদি এডুকেশনের দিকটা ঠিক আছে, কিন্তু সেই শিল্পাঞ্চলকে যদি বাঁচানো যায়, শুধু দুর্গাপুর নয়, সারা পশ্চিমবঙ্গ আবার বাঁচবে, এই আমার নিজস্ব ধারণা। দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলে যে শিল্পগুলোকে আছে, সেগুলোকে যদি কোনো সহৃদয় কোনো এমপি বলুন, আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ করব, এবং যে উনিও এগিয়ে এসে যাতে দুর্গাপুরের এই কারখানাগুলোকে ওনার তরফ থেকে বাঁচানোর চেষ্টা করেন। উনি তো ডাইরেক্টলি ইনভলভ না, উনি যদি মানে আমাদের জন্য কিছু করতে পারেন তাহলে আমরা বাঁচব। তিনি তো মানে আমাদের কথা শোনেন, এমন নয় যে শোনেন না, কিন্তু যদি উনি এসে এগিয়ে আসেন, এবং সংশ্লিষ্ট সবাইকে বলছি, যেমন আজকে কীর্তি আজাদ বলেছেন, তেমনি যার যা ক্ষমতা নিয়ে কারখানাগুলোকে বাঁচানো দরকার, এলাকার মানুষদের তথা পশ্চিমবঙ্গের মানুষ যারা আগামী প্রজন্ম, তাদের সার্ভিস তো তাদের দরকার। চাকরি ছাড়া কোনো আর্থসামাজিক অবস্থা চলবে কি করে? এখানে দোকানপাট সব কোনো রকম টিম করে চলছে। মানে দুর্গাপুজো হয় আপনার এলাকায়? আমাদের দুর্গাপুজো হতো, আমাদের দুর্গাপুজো খুব সুন্দর হতো, 2, 3, 4টে দুর্গাপুজো হতো। কিন্তু সেই সব দুর্গাপূজা আজ যেখানে হতো, সেই ক্লাব প্রাঙ্গণ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পুজো তো কবে বন্ধ হয়ে গেছে। এখন একটাই পুজো আমরা কোনোরকমভাবে সবাই মিলে মায়ের আমরা একটা করি, কিন্তু সেই কোনো রকমে পুজোটা হয়, সেই আনন্দ নেই, সেই কিচ্ছু নেই। মানুষের মুখগুলো দেখলে যদি সহৃদয় কেউ মানে গিয়ে একবার আমাদের সার উপনগরী একবার ঘুরে দেখে এবং মানুষের কথা বলে, তাদের কান্নাটা উপলব্ধি করতে পারবে। সুভাষবাবু, আজকে আমাদের হাতে আর সময় নেই, আপনি খুব অন্য কথা দিয়ে আজকে শেষ করলেন যে কারখানাটা উপলব্ধি করতে পারবেন। কীর্তি আজাদের সংসদে দাঁড়িয়ে সাংসদ হিসেবে যে জোর সওয়াল, হলদিয়া এবং দুর্গাপুরের সার কারখানাকে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টার কথা, এবং যার ফলে সাধারণ মানুষ একটা প্রত্যাশার ছবি দেখতে পাচ্ছেন। বহু মানুষ তার এই বক্তব্যটিকে যতটা পরিমাণে শেয়ার করেছেন, রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে, ততখানি আপনারা যদি এই উপলব্ধির কান্নার যে আওয়াজটা একটু যদি হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে ভাবতেন, তাহলে হয়তো এই কারখানাগুলোর পুনরুজ্জীবন আরও অনেক আগেই হয়ে যেতে পারত। সময় এসেছে, আর নয়। আবির না উড়িয়ে, ঢাক ঢোল না বাজিয়ে, ছবির রাজত্বে বাস না করে, দয়া করে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের ঐতিহ্য বলতে যে শিল্প, সেটাকে বাঁচানোর দিকে আপনারা প্রত্যেকে এবার অন্তত সময় এসেছে, একটু নজর দিন। অনেক অনেক ধন্যবাদ HFCL এর প্রাক্তন কর্মী, বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তারবাবু শিবাশিস চ্যাটার্জি। শিবাশবাবু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে স্টুডিওতে থাকার জন্য। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।